তো আজকে আপনাদের সাথে আমাদের বায়োলজি বইয়ের 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। যে 12 অধ্যায়ের নাম হচ্ছে বংশগতি ও জীবের বিবর্তন। তো ফার্স্ট যে পার্টটি সেটা হচ্ছে বংশগতি। এই বংশগতি নিয়ে যদি আলোচনা করতে চাই যে বংশগতি কি, তো বংশগতি নিয়ে কিছু আলোচনা করতে গেলে দেখব যে বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বয়ে আসে তাকেই বলা হয় বংশগতি। তো দেখা গেল যে বংশগতির সংজ্ঞা বলে যে এর বলছে বংশগতি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিতে বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে যে বয়ে আসে সেই প্রক্রিয়াটি বলে বংশগতি। তো এই বংশগতি বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি আমাদের কাছে অর্থাৎ সন্তান সন্ততিতে কেমন করে বয়ে যাবে সেটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যায় যে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলিকে সন্তান সন্ততিতে বয়ে নিয়ে আসতে চারটি উপাদান প্রধান ভূমিকা পালন করে। যে চারটি উপাদানের মধ্যে আমরা যদি বলি তাহলে দেখা যায় ক্রোমোজোম, দেখা যায় সেখানে থাকে ডিএনএ, থাকে সেখানে আরএনএ, আর থাকে জিন। তো আমি যদি ডিএনএ সম্পর্কে জানতে চাই যে ডিএনএ জিনিসটা কি বা ডিএনএর গঠনই বা কেমন করে হয় সেটুকু যদি আলোচনা করতে চাই তাহলে দেখব আজকে আমরা ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করব। তো এই ডিএনএর গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে, তাহলে আমি বললাম যে এই বংশগতি বাবা মায়ের বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে বয়ে নিয়ে যায় চারটি উপাদান। এই চারটি উপাদানের মধ্যে একটি হচ্ছে ডিএনএ, দ্বিতীয়টি হচ্ছে আরএনএ, আরেকটি হচ্ছে ক্রোমোজোম, চতুর্থটি বললাম জিন। তো আমরা যদি এদের সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে দেখব যে ডিএনএ সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যায় যে ডিএনএ কি বা আরএনএ বা কি। তো এই ডিএনএ সম্পর্কে ফুলফিল যদি ধারণা রাখতে চাই তাহলে দেখা যাবে যে ডিএনএ আর আরএনএ করতে গেলে আমাকে আগে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে হবে যে নিউক্লিক অ্যাসিড কি। তো দেখা যায় আমি যদি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে চাই তো দেখব নিউক্লিক অ্যাসিড কাকে বলবে। নিউক্লিক অ্যাসিড বলা হয় অর্থাৎ অসংখ্য পলিপেপটাইড বা বলতে পারি অসংখ্য নিউক্লিওটাইডের যে পলিমার, এই অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার দ্বারা গঠিত যে অ্যাসিড সেই অ্যাসিডটিকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তো আমি যদি বলি যে সংজ্ঞা বলতেছে নিউক্লিক অ্যাসিড সংজ্ঞা বলতেছে যে অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইড কি হবে এই নিউক্লিওটাইড সম্পর্কে যদি ধারণা পেতে চাই তাহলে দেখব একটু পরে বলতেছি যে নিউক্লিওটাইড জিনিসটা কি সেটা শুধু মনে রাখেন যে নিউক্লিওটাইড একটা পলিমার থাকবে, এই নিউক্লিওটাইড পলিমার দ্বারাই যে অ্যাসিডটি গঠিত হয় সেই অ্যাসিডটিকে বলা হয় আমার কি নিউক্লিক অ্যাসিড। তো দেখা যায় এই নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার হয়। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার বললাম? দুই প্রকারের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আমার আরএনএ। তো এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর আরএনএ যদি হয় এবার দেখব আমরা যে ডিএনএ আরএনএ করতে গেলে এই ডিএনএ এর একটা পূর্ণ রূপ আছে ডিএনএ। ডিএনএ এর পূর্ণ রূপ অর্থাৎ ডিএনএ বলতে আমরা কি বুঝবো ডিএনএ এর পূর্ণ কি হবে? তাহলে ডিএনএ এর পূর্ণ রূপ বলে ডিঅক্সিরাইবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক তাহলে বলতেছে যে নিউক্লিক অ্যাসিড হয় আমার দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো এই ডিএনএ এর পূর্ণরূপ যদি দেখতে চাই তাহলে ডিএনএ এর পূর্ণরূপ বলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পূর্ণরূপ বলে রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আই রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখা গেল যে ডিএনএ যেমন একটা নিউক্লিক অ্যাসিড
ঠিক তেমন আরএনএও একটা নিউক্লিক অ্যাসিড। এখন ডিএনএ কে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হলো কেন, অর্থাৎ এই ডিএনএ কে আমি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে কেন, বা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা এটাকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হবে কেন। একটু শুধু মনে রাখবেন যে যার সামনে ডি থাকবে সে নাই হবে। তাহলে দেখা যায় যে ডি আছে অক্সির সামনে, তাহলে বোঝা গেল যে কোথাও মনে হয় অক্সিজেন থাকে না। তো একটু শুধু মনে রাখেন যে এই ডিএনএ বা আরএনএ একটি পেন্টোজ সুগার দ্বারা গঠিত বা একটা কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত। তো আমি বললাম যে এই ডিএনএ বা আরএনএ যে নিউক্লিক অ্যাসিড দুটি, এই নিউক্লিক অ্যাসিড দুটি একটি পেন্টোজ সুগার দ্বারা গঠিত বা একটা শর্করা বা একটা কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। তো পেন্টোজ সুগারটির কথা যদি বলি, তাহলে এই ডিএনএ একটা পেন্টোজ সুগার দ্বারা গঠিত যদি হয়, তাহলে এবার একটু মনে রাখেন যে পেন্টোজ সুগার, সুগার বলতে কি, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা বলতে কি বুঝবেন, যে যৌগগুলিতে আপনার কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং পাশাপাশি অক্সিজেনও থাকবে, সেই যৌগগুলিকে বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণত বলা হয়। তো আমি যেহেতু পেন্টোজ সুগার বলছি, এই পেন্টোজ সুগারটি একটা কার্বোহাইড্রেট বা শর্করা, তাহলে এখানেও আপনার কি থাকবে, অক্সিজেন থাকবে। তাহলে এই একটা অক্সিজেন দিলাম, এমন করে দিলাম। আমি আপনাদেরকে বলতেছিলাম যে ডিএনএ বা আরএনএ একটি পেন্টোজ সুগার দ্বারা গঠিত। তাহলে পেন্টোজ সুগার দ্বারা যদি গঠিত হয়, আমরা কেমিস্ট্রির 11 অধ্যায়ে দেখছিলাম যে কার্বোহাইড্রেট বা হাইড্রোকার্বনগুলির আমি যদি সংকেত প্রতীক লিখতে চাই, তাহলে দেখা যায় যে প্রত্যেকটি কোণ বা প্রত্যেকটি ভাঁজে একটি করে কার্বন অবস্থান করে। তাহলে আমি এখানে বলছি পেন্টোজ সুগার, তাহলে পেন্টোজ সুগার যেহেতু বলছি, তাহলে এখানে একটা ভাঁজ আছে, এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ, তাহলে আমি কোণ পেলাম 4টি। তাহলে 4টি কোণ যেহেতু পেলাম, তাহলে এখানে কার্বন আছে 4টি। তাহলে এটা যেহেতু পেন্টোজ সুগার, পেন্টোজ কথাটি পেন্ট থেকে আসা, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে পেলাম আমি 4 কার্বন, তাহলে আরেকটা কার্বন থাকবে। তো এটা হচ্ছে অক্সিজেনের একটা চক্র। তো দেখা যায় এই যে কার্বনটি, এই কার্বনটিতে কি থাকে, আমার হাইড্রোজেন বলছে, এখানে এই যে কার্বনটি, এই কারণের সাথে হাইড্রক্সি গ্রুপ আর হাইড্রোজেন থাকে, এখানে থাকে হাইড্রোজেন দুটি, এখানে দেখা যায় এখানে হাইড্রোজেন থাকে, এখানে CH2OH আর এখানে থাকে H। অর্থাৎ আমি যে পেন্টোজ সুগারটির কথা বলতেছিলাম, এই পেন্টোজ সুগারটির গঠনটা ঠিক তেমন এইটাই বলছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বন, এখানে একটা কার্বন, তাহলে দেখা গেল এখানে 4টি, এই কার্বনটা হলো 5টি। তাহলে এটার নামই হচ্ছে আমার পেন্টোজ সুগার, অর্থাৎ 5 কার্বনিষ্ট যদি সুগারটি, এই জন্য এটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। তো এই সুগারে দেখা যায় এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোক্সাইড আয়ন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন, এই কার্বনের সাথে উপরে একটা হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সাইড আয়ন, এই কার্বনের সাথে মানে হাইড্রোজেন, উপরে এখানে হাইড্রোক্সাইড আয়ন থাকে। তাহলে এটা হচ্ছে পেন্টোজ সুগার। তো দেখা যায় ডিএনএ এর যে গঠন দেখা যায়, এই ডিএনএ এর গঠনে যে পেন্টোজ সুগারটি থাকে, সেই পেন্টোজ সুগারের মনে করেন এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তো এই পেন্টোজ সুগারটির, যে পেন্টোজ সুগারটি দ্বারা ডিএনএ গঠিত, সেই সুগারটির 2 নম্বর যে কার্বন, এই কার্বনে কোনো অক্সিজেন কি আছে, দেখেন দেখি যে এই পেন্টোজ সুগারটি, এই সুগারটি দ্বারাই আমার ডিএনএ গঠিত যদি হয়, 2 নম্বর কার্বন লিখছি আমি, এই 2 নম্বর কার্বনে কোনো কি অক্সিজেন আছে, দেখেন অবশ্যই আপনারা দেখতেছেন যে নাই। তো এই কার্বনে যেহেতু অক্সিজেন নেই, অর্থাৎ 2 নম্বর কার্বনে যেহেতু অক্সিজেন নেই, তাই এটাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমি বললাম যে যার সামনে ডি থাকবে সে নাই হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই ডিএনএ যে পেন্টোজ সুগারটি দ্বারা গঠিত, তার 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন থাকে না বলে তাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেছে, নিজে নিজে মনে একটু ফিলিংস করতেছেন কেমন, যে আরএনএ তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে রাইবো, তাহলে দাদা এখানে কি অক্সিজেন থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ এখানেও যদি এবার এই রাইবো নিউক্লিক অ্যাসিডের কথা যদি বলি, তাহলে এখানে যদি অক্সিজেন যদি না থাকতো, তাহলে এরও নাম কিন্তু আমার ডিঅক্সিরাইবোই হইতো। তাহলে এখানে কি দেখা যাবে, এখানে অক্সিজেন থাকবে। তো অক্সিজেনটা কেমন করে থাকবে,
আমি বলছি যে এমন ধরনের একটা পেন্টোজ সুগার থাকবে শুধুমাত্র এখানে যে আমার 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বন একটা অক্সিজেন থাকবে। যেহেতু অক্সিজেন আছে এই জন্য এটাকে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই জন্য এই হচ্ছে ডিএনএ এবং আরএনএ সম্পর্কিত আলোচনা। তো আমরা ডিএনএ এর গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তো ডিএনএ এর গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে এখানে বেশ কয়েকটি জিনিস পাওয়া যাবে, যে জিনিসগুলি যেমন এখানে আমরা নিউক্লিওটাইড পাবো। আমি আপনাদেরকে বললাম যে অসংখ্য নিউক্লিওটাইড পলিমার দ্বারা গঠিত অ্যাসিডকেই নিউক্লিক অ্যাসিড বলে। তাহলে ডিএনএ যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে এখানেও অসংখ্য নিউক্লিওটাইড আছে। তো নিউক্লিওটাইড কি, অর্থাৎ ডিএনএ গঠন করতে গেলে আমি নিউক্লিওটাইড পাবো, নিউক্লিওসাইড পাবো, এখানে নাইট্রোজেন বেস পাবো। এই জিনিসগুলি কি সেগুলো সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখবো কেমন। দেখেন, তো আমরা প্রথমে ডিএনএ গঠনের পূর্বে আগে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা নেই। আমরা যদি নিউক্লিওসাইড সম্পর্কে আলোচনা করতে চাই, নিউক্লিওসাইডের আগে আমরা নাইট্রোজেন বেস সম্পর্কে আলোচনা করি। তো নাইট্রোজেন বেস সম্পর্কে যদি আলোচনা করতে চাই, নাইট্রোজেন বেস জিনিসটা কি? নাইট্রোজেন, তো নাইট্রোজেন থেকে আসা বেস কথাটা হচ্ছে ক্ষারক, অর্থাৎ বোঝা গেল যে নাইট্রোজেন বেস কথাটির অর্থ নাইট্রোজেন ঘটিত অর্থাৎ নাইট্রোজেন যুক্ত যে ক্ষারকগুলি তাদেরকে বলা হয় নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেসের যদি সংজ্ঞা দেখতে চাই তাহলে দেখা যাবে যে ক্ষারক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত এবং সেখানে প্রধান উপাদান হিসেবে নাইট্রোজেন অবস্থান করে তাকেই বলা হয় নাইট্রোজেন বেস। তাহলে দেখা গেল যে এই নাইট্রোজেন বেসে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেনও থাকবে এবং সেখানে নাইট্রোজেনও থাকবে। তবে এই উপাদানগুলির মধ্যে প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, এই জন্য এগুলো বলা হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস এক চক্রাকার হয় বা 2 চক্রাকার হয়। তো এই চক্রের উপর ভিত্তি করে নাইট্রোজেন বেসকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। কেমন ভাবে বিভক্ত করা হয় দেখেন। এবার এক শুধু মনে রাখেন যে নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস আবার হয় 5টি। তো নাইট্রোজেন বেস 5টি যদি হয়, এই 5টি নাইট্রোজেন বেস কি কি? এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে থায়োমিন, এটা হচ্ছে কি ইউরাসিল, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে গুয়ানিন। তো অ্যাডেনিন, থায়োমিন, সাইটোসিন, গুয়ানিন এবং কি ইউরাসিল, অর্থাৎ এমন করে তাদেরকে প্রকাশ করা হয়। তো দেখা গেল যে নাইট্রোজেন বেস 5টি হয়। এটা বললাম অ্যাডেনিন, এটা হচ্ছে থায়োমিন, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে ইউরাসিল। তো এই যে নাইট্রোজেন বেসগুলি এদের যে গঠন আছে, এই গঠন 2 চক্রাকার হতে পারে বা 1 চক্রাকার হতে পারে। তো এদের চক্রের উপর ভিত্তি করে এই বেসগুলিকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। কি কি? একটা হচ্ছে পাইরিমিডিন, আর হচ্ছে পিউরিন। তো এই পাইরিমিডিন আর এই পিউরিন সম্পর্কে যদি আলোচনা করতে চাই যে পাইরিমিডিন আর পিউরিন কাকে বলবে, তাহলে দেখা যাবে কোনগুলি পাইরিমিডিন হবে আর কোনগুলি পিউরিন হবে। উদাহরণ যদি দেখতে চাই তাহলে দেখব যে পাইরিমিডিনের যে 1 চক্রবিশিষ্ট নাইট্রোজেন বেসগুলি সেগুলো হচ্ছে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। আর পিউরিন অর্থাৎ 2 চক্রবিশিষ্ট যে নাইট্রোজেন বেসগুলি সেগুলো হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে দেখা গেল যে পাইরিমিডিনের উদাহরণ হচ্ছে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল এবং পিউরিন অর্থাৎ 2 চক্রবিশিষ্ট যে নাইট্রোজেন বেসগুলি তার উদাহরণ হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। এই হচ্ছে নাইট্রোজেন বেস। তো এই নাইট্রোজেন বেস সম্পর্কিত আলোচনা করার পর এবার যদি আমরা বলি যে নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে নিউক্লিওসাইড বলে একটি পেন্টোজ সুগার ও একটি নাইট্রোজেন বেস মিলে যা গঠন করে তাই হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে আমি আপনাদের বললাম যে একটি পেন্টোজ সুগার, তাহলে পেন্টোজ সুগার একটু আগেই দেখালাম আপনাদেরকে যে এই একটা
পেন্টোজ সুগার, তাহলে 5 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে একটা ভাঁজ যেহেতু আছে তাহলে এর একটা কার্বন, দুইটা কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, তাহলে এটা হচ্ছে কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5। তো এই একটা পেন্টোজ সুগার, তাহলে নিউক্লিওসাইডের সংজ্ঞায় বললাম যে একটি পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেসকে যোগ করতে হয়। তো এই পেন্টোজ সুগারের সাথে আমি যদি একটা নাইট্রোজেন বেস যোগ করি, তাহলে অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস দিলাম, এই অ্যাডেনিন নাইট্রোজেন বেসটি যদি যোগ করাই দেই তাহলে যা গঠন হবে তাই হচ্ছে একটা নিউক্লিওসাইড। তাহলে এই পেন্টোজ সুগারটি আর এই নাইট্রোজেন বেসটি মিলিত হয়ে যা গঠন করলো তাই হচ্ছে আমার নিউক্লিওসাইড। এখন কথা হচ্ছে যে আপনারা মনে করলে প্রশ্ন করতে পারেন যে দাদা আমি সবসময় এখানে কি অ্যাডেনিন দিব, অন্য নাইট্রোজেন বেসগুলো কি দিতে পারি না? অবশ্যই দিতে পারেন। আমি তো বলেই দিলাম আপনাদেরকে যে একটা পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস, তাহলে এখানকার যে কোনো একটা নাইট্রোজেন বেস যদি আপনি কি করেন যোগ করে দেন, যোগ করলে সেটা নিউক্লিওসাইড হয়ে যাবে। যেমন দেখেন যে আমি যদি এই পেন্টোজ সুগারটির সাথে আমি যদি কি করি যে একটা সাইটোসিন দেই, তাহলে এটা একটা নাইট্রোজেন বেস বলছে, এটা একটা কি হবে না নিউক্লিওসাইড হবে। তাহলে এটা একটা নিউক্লিওসাইড, এটা একটা যে কোনো পেন্টোজ সুগারের সাথে যে কোনো একটা নাইট্রোজেন বেস যোগ করলেই আপনি একটা নিউক্লিওসাইড পেয়ে যাবেন। তো এই হচ্ছে নিউক্লিওসাইড। এখন মনে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এই যে পেন্টোজ সুগারটির সাথে আপনি নাইট্রোজেন বেসগুলিকে যোগ করতেছেন, এটা কি কোনো নিয়ম আছে যে কত নম্বর কার্বন আমি যোগ করব? অবশ্যই আছে। কি করবেন যে এই পেন্টোজ সুগারের সাথে সব সময় বা সর্বদাই 1 নম্বর যে কার্বন, এই কার্বনটিতেই নাইট্রোজেন বেসগুলি আপনাকে যোগ করতে হবে। তাহলে আমি বলছি যে এটা হচ্ছে আপনার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। তাহলে সবসময় কি বললাম যে নিউক্লিওসাইড যদি তৈরি করতে চান, এই নিউক্লিওসাইড তৈরি করতে গেলে পেন্টোজ সুগারটির 1 নম্বর যে কার্বন, এই কার্বনে সবসময় আপনারা কি করবেন নাইট্রোজেন বেসগুলিকে যোগ করবেন। যদি যোগ করেন তাহলে এই নিউক্লিওসাইড পেয়ে গেলেন। এই হচ্ছে নিউক্লিওসাইড। এবার ডিএনএ গঠন করতে গেলে যেমন নিউক্লিওসাইড লাগে, নাইট্রোজেন বেস লাগে, ঠিক তেমন নিউক্লিওটাইড সম্পর্কে আলোচনা করতে হয়। তো আমরা নাইট্রোজেন বেস দেখলাম, নিউক্লিওসাইড দেখলাম, এবার নিউক্লিওটাইড দেখব। এবার নিউক্লিওটাইড দেখার আগে আমরা ফসফরিক অ্যাসিডের সাথে সবাই পরিচিত আছি। তো সবাই যেহেতু পরিচিত থাকি ফসফরিক অ্যাসিডের সাথে, তো ফসফরিক অ্যাসিডের আমরা গাঠনিক সংকেতটি কেমন হবে, তাহলে আমি যদি একটু ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখতে চাই তাহলে H3PO4 আমরা কেমিস্ট্রিতে জানি যে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের উদাহরণ বা ফসফরিক অ্যাসিডের সংকেত। তো এই ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু যেহেতু ফসফরাস, তাহলে এই ফসফরাসকে মাঝখানে রাখলাম। মাঝখানে রাখার পর দেখা যায় এই ফসফরাসের সাথে 4টা অক্সিজেন যুক্ত করানো আছে। তাহলে 4টি অক্সিজেন যেহেতু যুক্ত করানো আছে, আপনি চারপাশে প্রথমে 4টি অক্সিজেন দিয়ে দেন। তাহলে এখানে একটা অক্সিজেন দিলেন, এখানে একটা অক্সিজেন দিলেন, এখানে একটা অক্সিজেন দিলেন, এখানে একটা অক্সিজেন দিলেন। এবার দেখা যায় যে এবার তার সাথে সাথে কিন্তু 3টি হাইড্রোজেনও আছে। তো দেখা যায় ফসফরাসের যোজনী কিন্তু আপনার 5। তাহলে ফসফরাসের যোজনী যেহেতু 5 হইলো, তাহলে এখানে কি তার 5 যোজনী পূর্ণ আছে? তাহলে পূর্ণ তো নাই, তাহলে 5 যোজনী পূর্ণ করতে হবে। তো 5 যোজনী পূর্ণ করতে গেলে আমি এখানে দ্বিবন্ধন দিলাম। এবার ফসফরাসের যোজনী পূর্ণ হইলো, এই পাশে অক্সিজেনের যোজনীটাও পূর্ণ হচ্ছে, যে এখানে যে দ্বিবন্ধন অক্সিজেন যোজনী পূর্ণ হয়ে গেল, কিন্তু বাকি অক্সিজেনগুলো যোজনী কি পূর্ণ আছে না। তাহলে এগুলা করবো কি বাকিগুলা হাইড্রোজেনের সাথে যুক্ত করাই দিব। তাহলে এই হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এই ফসফরিক অ্যাসিডের থেকে আমি যদি ফসফেট আয়ন সম্পর্কে আমরা জানি যে PO4-3 এটা ফসফেট আয়ন। তো এই ফসফেট আয়ন যদি করতে চাই তাহলে কি করতে হয় যে এই ফসফেট আয়নে এই 3টি হাইড্রোজেন এখান থেকে সরে যায়। তাহলে এই 3টি হাইড্রোজেন যদি এখান থেকে সরে যায় তাহলে দেখেন যে ফসফরাসের সাথে কি আছে 4টা অক্সিজেন আছে। তো 4টা অক্সিজেনের সাথে তাহলে এই যে 4 একটা P 4টা অক্সিজেন, কয়টা হাইড্রোজেন সরছে 3টি, ওই জন্য -3। এটা হচ্ছে ফসফেট আয়ন। তাহলে এটা হচ্ছে ফসফেট আয়নের সংকেত। তো আমরা যদি এবার নিউক্লিওটাইডের কথা বলি যে নিউক্লিওটাইড কি হবে, তাহলে এই নিউক্লিওটাইড দেখলে দেখবো
নিউক্লিওটাইড। তাহলে আমরা নিউক্লিওটাইড যদি বলি তাহলে নিউক্লিওটাইডের সংজ্ঞা বলে এমন করে যে একটি নিউক্লিওসাইড ও ফসফেট মূলক বা ফসফেট আয়নটি মিলে যা গঠন করে তাই হচ্ছে নিউক্লিওটাইড। তো আমরা দেখলাম যে একটা পেন্টোজ সুগার একটা নাইট্রোজেন বেস মিলে যা গঠন করে তা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইড আবার বলতেছে যে একটা নিউক্লিওসাইড আর একটা ফসফেট আয়ন বা এই ফসফেট মূলকটি যদি যোগ করানো হয় তা মিলে হবে একটা নিউক্লিওটাইড। তাহলে দেখা যায় এই একটা নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের সাথে আমি সম্পূর্ণ ফসফেট মূলকটা না লিখে শুধু যদি পিও লিখি তারপরে বোঝা যাবে। তাহলে দেখা গেল যে এই নিউক্লিওসাইডের সাথে আমি একটা ফসফেট মূলক যুক্ত করলাম, তাহলে যুক্ত করলে যা গঠন করলো তাই হচ্ছে আমার নিউক্লিওটাইড। তো এখানে যেমন নিউক্লিওটাইড তৈরি করতে পারলাম এখানেও করতে পারবো। কেন পারবো? দেখেন যে এটাও একটা নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের সাথে এখানেও যদি একটা ফসফেট যুক্ত করে দেই তাহলে এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে এটা এই হচ্ছে আমরা নিউক্লিওটাইড সম্পর্কে আলোচনা। তো এই নিউক্লিওটাইড সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে এবার আমি দেখলাম নিউক্লিওসাইড, দেখলাম নাইট্রোজেন বেস, দেখলাম নিউক্লিওটাইড। এবার আমরা ডিএনএ এর যে গঠন, এই ডিএনএ এর গঠনে আসব। তো এই ডিএনএ এর গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই, ডিএনএ এর গঠন, এখন ডিএনএ এর গঠন কত প্রকারের হতে পারে বা ডিএনএ এর গঠন কি কি ধরনের হতে পারে, এক শুধু মনে রাখেন যে ডিএনএ এর গঠন দুই ধরনের হয়, একটা ভৌত গঠন হয় আর একটা রাসায়নিক গঠন হয়। তো ভৌত গঠন আর রাসায়নিক গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই, ভৌত গঠন, ডিএনএ এর ভৌত গঠন। তো এই ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যায় যে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে সর্বপ্রথম এই ডিএনএ এর যে গঠন, এই ডিএনএ এর গঠন সম্পর্কে সর্বপ্রথম তারা কি করেন? মতবাদ প্রয়োগ করেন। কি বললাম? ওয়াটসন ও ক্রিক 1953 সালে সর্বপ্রথম এই ডিএনএ এর গঠন সম্পর্কে তারা কি করেন? মতবাদ প্রকাশ করেন। তো তাদের মতে ডিএনএ এর গঠনটি কেমন ধরনের হবে? তো তাদের মতে ডিএনএ এর গঠন যদি আলোচনা করতে চাই তার আগে একটু দেখে নেই। আমি কেমন করে করতেছি এক শুধু দেখেন আপনারা। তো এখান থেকে দেখলে বুঝতে পারবেন সহজে যে ডিএনএ গঠনটি কেমন করে হয়। তো দেখেন আমি করছি কি, এই পাশে নিউক্লিওটাইড করছি, এই পাশে নিউক্লিওটাইড করছি। তো নিউক্লিওটাইড করার পরে এখানে আমি অ্যাডেনিন দেব, এখানে আমি থায়োমিন দেব। তো এই ডিএনএ গঠন সম্পর্কে যদি আলোচনা করতে চাই, ডিএনএ গঠন সম্পর্কে আলোচনা করার আগে ডিএনএ কাকে বলে বা ডিএনএ এর সংজ্ঞা যদি একটু দেখতে চাই, দেখা যায় যে ডিএনএ এর সংজ্ঞা বলে যে নিউক্লিক অ্যাসিড
দ্বিসূত্রাকার, বললাম যে নিউক্লিক অ্যাসিড দ্বিসূত্রাকার, অনুলিপনে সক্ষম, স্বপ্রজননক্ষম এবং বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে তাকেই বলে ডিএনএ। তাহলে বললাম যে নিউক্লিক অ্যাসিডটি দ্বিসূত্রাকার, আমরা জানি যে ডিএনএটা নিউক্লিক অ্যাসিড, তাহলে এই নিউক্লিক অ্যাসিডটি দুই সূত্র বিশিষ্ট হয়। দুই সূত্র বিশিষ্ট কেমন, যে এটা যদি একটা ডিএনএ গঠন হয় তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটাই হচ্ছে দুই সূত্র বিশিষ্ট হয়। অনুলিপনে সক্ষম, অনুলিপন কথাটির অর্থ যে ডিএনএ এই ডিএনএ থেকে হুবহু সমকোণ সম্পন্ন অপর একটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলে অনুলিপন। তাহলে এই ডিএনএ অনুলিপন করতে পারে এবং স্বপ্রজননক্ষম কথাটির অর্থ নিজে নিজে জন্ম নিতে পারে, যে স্বপ্রজননক্ষম এবং বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি এই ডিএনএ ধারণ করার পর সন্তান সন্ততিতে বয়ে নিয়ে যায়, এই বলছে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে, তাকেই বলা হচ্ছে ডিএনএ। এবার এই ডিএনএর গঠন সম্পর্কে অর্থাৎ ভৌত গঠন সম্পর্কে ওয়াটসন ও ক্রিক কেমন ধরনের আলোচনা করলেন বা কেমন মতবাদ দিলেন তা নিয়ে আলোচনা করব। এবার যদি দেখি যে ভৌত গঠন বলতে কি বুঝবো, ভৌত বলতে বোঝায় যে বাইরের দিক থেকে বলে দিব যে সেটা দেখতে কেমন হবে, কি কি দ্বারা গঠিত হবে, সেটা হচ্ছে ভৌত গঠন। তো দেখা যায় ওয়াটসন ও ক্রিক প্রথমে বললেন যে ডিএনএ হবে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রাকার। ডাবল হেলিক্স বা দ্বিসূত্রাকার কথাটি অর্থ বোঝা গেল যে ডিএনএ দুই সূত্র বিশিষ্ট হবে। তাহলে এই একটা সূত্র, এই একটা সূত্র বিশিষ্ট হবে এবং এই ডিএনএ সূত্রগুলি পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে দেখেন পলি মানে কি, যে অসংখ্য মনোমার থাকবে একসাথে যুক্ত থাকবে, চেইন একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় থাকবে। ঠিক তেমন দেখেন আমি বলছি এটা যদি একটা পেন্টোজ সুগার, এটা একটা নিউক্লিওসাইড, এই যে দেখেন এটা সময় একটা নিউক্লিওসাইড, এর সাথে একটা ফসফেট যুক্ত আছে, তাহলে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত হলো বলে এটাকে বলে পলিনিউক্লিওটাইড। একটা আরেকটার সাথে যুক্ত আছে বলে যখন চেইন বা শিকল বলা হয়। তাহলে হচ্ছে এই এই সূত্র দুটি হবে পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তাহলে এই একটা পলিনিউক্লিওটাইড চেইন, এই একটা পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে বোঝা গেল যে ডিএনএ হবে দুই সূত্রাকার, এই সূত্র দুটি হবে পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তো পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হলে এবার বলছে যে এটি দেখতে পেঁচানো সিঁড়ির মতো দেখাবে, পেঁচানো সিঁড়ির মতো হবে, যেই সিঁড়ির রেলিং হিসেবে রেলিং এর মতো দেখতে হবে এই সূত্র দুটি, আর সিঁড়ির যে ধাপ থাকে এই ধাপগুলির মতো দেখতে হবে এই নাইট্রোজেন বেসের বন্ধনগুলি। তাহলে আমি বললাম যে এবার দেখা যায় ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। 4 ধরনের নাইট্রোজেন বেসের মধ্যে এবার একসাথে মনে রাখেন যে নাইট্রোজেন বেস হচ্ছে 5টির মধ্যে যে কোনো একটা নাইট্রোজেন বেস ডিএনএ বা আরএনএ তে থাকবে না। যদি থায়োমিন থাকে তাহলে ইউরাসিল থাকবে না, আর থাইমিন যদি না থাকে তাহলে ইউরাসিল থাকবে না। ইউরাসিল থাকলে থাইমিন থাকবে না, থাইমিন থাকলে ইউরাসিল থাকবে। তবে দেখা যায় এই ডিএনএ গঠনে থাইমিন থাকে তাহলে ইউরাসিল থাকবে না। তো দেখা যাবে যে এই ডিএনএ গঠনে অ্যাডেনিন এর সাথে থায়োমিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমি বলছি যে এই হচ্ছে অ্যাডেনিন, এই হচ্ছে থায়োমিন, এরা পরস্পর দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই যে একটা বন্ধন, এই যে উপরে একটা বন্ধন, তাহলে অ্যাডেনিন আর থায়োমিন দুটি হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকবে এবং সাইটোসিন আর গুয়ানিন 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আমি বললাম যে এগুলার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে এবার বলছে যে প্রথমের যে সূত্রটি, এই সূত্রটির উপরের দিক এটা কত নম্বর কার্বন দেখেন 5 নম্বর করে যায় 1 2 3 4, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এটা যদি 1 হয় এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। দেখেন এটা 3 নম্বর কার্বন, ঠিক তেমন এটা 1, এটা 2, এটা 3 4 5, 1 2 3 4 5। এবার দেখি যে প্রথম সূত্রটির উপরের দিক 5 নাম্বার কার্বনটি ফাঁকা থাকে, নিচের সূত্র বলছে আবার নিচের দিক 3 নাম্বার কার্বনটি ফাঁকা আছে। ঠিক অপর সূত্রটির উপরের দিক 3 নাম্বার কার্বনটি ফাঁকা থাকে। নিচের দিক দেখা যায় কি যে নিচে আপনার
5 নাম্বার কার্বনটি ফাঁকা থাকে, তাহলে দেখা গেল যে প্রথম সূত্রটির উপরের দিক 5 নাম্বার কার্বনটি, নিচের দিক 3 নাম্বার কার্বনটি ফাঁকা। দ্বিতীয় সূত্রটির উপরের দিক 3 নাম্বার কার্বনটি, নিচের দিক 5 নাম্বার কার্বনটি। দেখেন হুবহু বিপরীত দিক থেকে অবস্থান করে, এটাকে বলা হয় পরিপূরক সম্পর্ক। তাহলে এটা বলছে কি পরিপূরক সম্পর্ক। তাহলে দেখা যায় যে 5 প্রাইম 3 ও 3 প্রাইম 5, তাহলে এই সূত্রটির এই কার্বনগুলি ফাঁকা আছে, এই সূত্রটির এই কার্বনগুলি ফাঁকা, এটাকে বলা হয় পরিপূরক। তো এবার দেখা যাবে যে ডিএনএ এর যে প্রত্যেকটি প্যাচ অর্থাৎ এক একটি প্যাচে 10টি করে নিউক্লিওটাইড থাকে। ডিএনএ এর প্রত্যেকটি প্যাচে 10টি করে নিউক্লিওটাইড থাকে, আর একটি নিউক্লিওটাইড থেকে অপর একটি নিউক্লিওটাইডের যে দূরত্ব, এই দূরত্বটি হচ্ছে আমরা 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে দেখ বললাম যে প্রত্যেকটি প্যাচে 10টি করে নিউক্লিওটাইড থাকবে, আর একটি নিউক্লিওটাইড থেকে অপর একটি নিউক্লিওটাইডের যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। তো তাহলে বলছি একটা থেকে অপরটা দূরত্ব যদি 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম হয়, তাহলে একটি প্যাচের দূরত্ব কত হবে? তাহলে মোট থাকে 10টি, 10টির সাথে যদি 3.4 দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে? এখানে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম হবে। তাহলে প্রত্যেকটি প্যাচের যে দূরত্ব, এই দূরত্বটি হলে বলছে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। ঠিক তেমন একটি সূত্র থেকে অপর একটি সূত্রের যে দূরত্ব বা একটা ডিএনএ যদি ব্যাস বলি, এই ডিএনএ এর ব্যাস হচ্ছে 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে এখানে দেখালাম এই পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন, এই পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন, এই চেইন দ্বারাই ডিএনএ এর সাধারণত এমন করে পেঁচিয়ে অবস্থান করে। তাহলে এই চেইনটা হচ্ছে এই চেইন, আর এখানটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে একটা ফসফেট দিলাম, এখানে অ্যাডেনিন দিলাম, দ্বিবন্ধন দিলাম, এখানে থাইমিন দিব, এখানে আমি একটা ফসফেট দিব, এখানে থাইমিন দিব, এখানে অ্যাডেনিন দিব, এখানে ফসফেট তো সাইটোসিন দিলাম, এখানে গুয়ানিনকে দিলাম, এখানে ফসফেট দ্বারা গঠিত কাজটা। কারণ আমরা জানি প্রত্যেকটি সূত্র পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তাহলে এই পাশে ফসফেট দিলে দেখেন, এই পাশটা দেখেন সবটাই যে ফসফেট দ্বারা যুক্ত আছে, তাহলে এই চেইনটা হচ্ছে ফসফেট, এই পাশটাও হচ্ছে ফসফেট দ্বারা। এবার এটাকে চিত্রটাকে সহজে অঙ্কন করবেন কেমন করে, যে এই পেন্টোসুগারটা এক দিক দিয়ে সোজা করে করবেন, অপর দিক থেকে উল্টা দিক দিয়ে করবেন, করার পরে যে বলছে 3 নাম্বার কার্বনের যে ফসফেটগুলি আর 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত করাই দিবেন। এই হচ্ছে ডিএনএ ভৌত গঠন সম্পর্কে আলোচনা। এই ডিএনএ এর রাসায়নিক গঠন সম্পর্কে পার্ট 2 নিয়ে আলোচনা করব।